আমি অনির্বাণ বাবুর কাছে আসবো। মমতা ছাড়া তৃণমূল থাকে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে অতিরিক্ত গুরুত্ব দিতে যাবো কেন? মানুষ বর্জন করেছেন, নাম নেওয়ার আর প্রয়োজন নেই মনে করছে বিজেপি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে কিছুদিন আগে তারা যে ক্যাম্পেইনটা চালিয়েছিলেন একদম সরাসরি ব্যক্তি আক্রমণের পর্যায়ে বললাম, জিজ্ঞাসা করলাম। ঠিক, তার যে ব্যাকল্যাশ সেইটা তো তারা টের পেয়েছেন। এই গ্রামে গঞ্জে গিয়ে সংগঠন যতই খারাপ হাল হোক বিজেপির, তাও চেষ্টা তো তারা করেন, আমি সেটা অস্বীকার করতে পারবো না। বিশেষ করে আরএসএস বিজেপির হয়ে যে ব্যাকআপটা খেলে, তাদের যে প্রচারক বা যারা বাকি কর্মীরা রয়েছেন তারা তো গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকাতে গিয়েও প্রচারের কাজ করার চেষ্টা করেন, সংগঠন করার চেষ্টা করেন। সেখান থেকেই ব্যাকল্যাশের খবর বিজেপির কাছে পৌঁছেছে, যেটা পৌঁছানোর কারণেই তারা এখন এইটুকু বুঝতে পারছেন নিশ্চিতভাবে তারা বিরোধী দল, তারা তৃণমূলের বিরুদ্ধে কথা বলবেন, রাজনৈতিক লড়াই হবে, কিন্তু ব্যক্তি মমতাকে আক্রমণ করার যে কি ফল হতে পারে তার ফিডব্যাক তারা ইতিমধ্যেই পেয়েছেন বলেই ভয়ে ল্যাসটা গুটিয়েছেন, মুখে সেটা বলতে পারেন। আপনি বলছেন এটা কৌশল। বিমল শঙ্কর বাবু হাত তুলছেন। একটা কথা বলি, ব্যক্তি আক্রমণটা আমাদের কিন্তু ভারতীয় জনতা পার্টির ধাতে নেই। কখনো কাউকে বেঁধে করবো, তার মিষ্টিতে পাথর ঢুকিয়ে দেবো, এই কথাগুলো কোনো বিজেপি নেতার মুখে আপনি শুনবেন। একটা আমি জাস্ট লাইনটা শেষ করে, কিন্তু কথা হচ্ছে যে আজকে যা যা ঘটেছে পশ্চিমবাংলার, তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে এবং নো ভোট টু মমতা প্রচার থাকবে। কিন্তু অযথা ওনাকে বেশি গুরুত্ব দিয়ে লাইমলাইটে কেন আনতে যাব? অলরেডি তৃণমূল কংগ্রেস এক্সিট পয়েন্টে চলে গেছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হোক শাসক হন, যেই হোক সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী, তো তার নাম করে, তার নামটা করে মমতা 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 করে যেভাবে বিজেপি নেতারা আক্রমণ করেন, সেটা কি খুব শালীন? আজকে নরেন্দ্র মোদীর নাম করে এই নরেন্দ্র করে যদি কেউ বলতেন, সেটা কি খুব শুনতে ভালো লাগতো? আমি এইটুকু অনুরোধ করব যে অন্তত নামটা যখন বলছেন পুরো নামটা বলুন। আপনাদের ব্যবহারের মধ্যে যে অসভ্যতামোটা রয়েছে, সেটার ব্যাকল্যাশ হয়, সেটা আপনারাও বুঝতে পারছেন না। ব্যাকল্যাশের জন্য আপনারা পিছিয়ে যাচ্ছেন। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন দিদি বলে ডাকলেও এদের আপত্তি হয়। মাননীয় নরেন্দ্র মোদী এসে দিদি ডেকেছিলেন, এরা রেড়ে করে নেমে পড়েছিলেন। এদের কাছে সৌজন্য হচ্ছে দেশের প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরিয়ে নিয়ে এসো। এখন যিনি প্রস্থান পর্বে যেতে চাইছেন, যিনি সেফ এক্সিট নিতে চাইছেন, তাকে সম্মানজনক সেফ এক্সিট দেওয়াই উচিত। তিনি বুঝেছেন যে যা কাণ্ড হয়েছে মুখ দেখানোর মতো জায়গা নেই। তিনি বুঝেছেন যে পাবলিকলি অ্যাপিয়ার করা যাবে না। তিনি বিষয় থেকে সরছেন এবং আপনাকে মনে রাখতে হবে, আপনি মনে করে দেখবেন যে লাস্ট তর্জন গর্জনের যে সভা হলো, বর্জনের সভা, সেই সভা বলছেন ঠিক করে একটা শব্দ বলুন। তর্জন গর্জন বর্জন বর্জন কেন বলছি শুনুন, আমি এই আপনার শোতে ব্যাখ্যা করে বলুন। যদিও আপনি অ্যানালিস্ট হিসেবে কিন্তু আপনি তিনটে শব্দ বলেছেন, একটু ব্যাখ্যা করে দিন। শুনুন, আমি আপনাকে একটা কথা বলছি। শুনুন, আগে তৃণমূল কংগ্রেসের মানুষের জন্য সভা হতো। 2011-তে যখন ক্ষমতা এলো তখন এন্টারটেনমেন্ট সভা হলো, তখন পাগলু ডান্স। এখন পাগলু ডান্সেও লোককে বোঝানো গেল না, এবার তর্জন গর্জন হুমকিতে চলে গেছে। বদলা নয় বদল, এখন বদলাই চলে গেছে। আপনাকে আমি একটা কথা বলছি, আপনারা কেন মমতা বর্জনে গেছেন? পরের লাইনটা শুনুন, বারবার মমতা বর্জনে কেন বর্জনে বলছি, শুনুন। বারবার এনারা বিরোধীরা একটাই কথা বলেন, আমরা বলি জঙ্গল রাজ চলছে, এরা বলেন না না বাংলা ভালো চলছে। তৃণমূল কংগ্রেস নিজে বলছে জঙ্গল রাজ চলছে। জঙ্গল না চললে জঙ্গলে কখনো গর্জন শোনা যায়? এখানে তো মানুষ শান্তিতে থাকবেন। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনুন, নির্মল, আমার এই কথাটা শুনে নিন, আপনি ওই জন্য উত্তেজিত হচ্ছেন বহুদিনের সাংবাদিক। মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজে চান যে নির্বাচনে ক্যাম্পেইন করতে? তিনি কি চান না? শুনছি এনজয়মেন্টের কারণটা শুনছি, কিন্তু আপাতত আমি চন্দ্রচূড় ঘোষের কাছে আসছি। চন্দ্রচূড় বাবু, কেন আমি শঙ্কুদেব পান্ডার ব্যাখ্যাটা নেব করে পুরোটা নিয়ে উঠতে পারছি না? কেন আমি বিমল শঙ্কর বাবুর ব্যাখ্যাটাও পুরোটা নিতে পারছি না? তার কারণ একটা মেলানোমেশানো কারণ আছে। আমি বলছি 2001 সাল নাগাদ আমার এই যে পেশায় আমি এখন আছি, এই সাংবাদিকতার পেশায় আমি যাকে গুরুদেব বলে মানি, তিনি একটা ইন্টারভিউ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বিমল শঙ্করবাবু মনে আছে, তখন ডাকাতি হলেও বুদ্ধবাবু লক্ষ্মীকান্তপুর চলে যান ভ্যানে চেপে। ইমেজ মেকওভার হচ্ছে, জ্যোতিবাবুর হাত থেকে নিয়েছেন 24 বছরের ক্লেদ ধুতে হবে গা থেকে, সিপিএম বদলে গেছে, বামফ্রন্টের বিকল্প নাকি উন্নততর বামফ্রন্ট। তো আমার গুরুদেব বলেছিলেন উন্নত বামফ্রন্টটাই তো দেখতে পেলাম না। যাই হোক, প্রশ্ন ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যদি এক পাতা লিখতে দেওয়া হয় কি লিখবে? বুদ্ধদেব ভট্টাচার্যের উত্তর ছিল সাদা পাতা ছেড়ে দেবো। এটা বললেন তো 2001 সালে। 5 বছরের মধ্যে 2006 সাল, 2007 সাল আমি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে, ছেড়ে দিন, প্রত্যেকবার মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর যাবেন, ঠিক চণ্ডীতলার মোড়ের কাছে তার গাড়িটা আটকানো হয়। পুলিশ বলবে কারফিউ আছে, ঠিক যেভাবে এখন সন্দেশখালী যেতে গেলে বিজেপিকে আটকায়, বলবে কারফিউ আছে, যাওয়া যাবে না ম্যাডাম। মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি দাঁড়িয়ে যাবে, গোটা কনভয় দাঁড়িয়ে থাকবে,
আশপাশ থেকে সমবেত সিপিআইএম ক্যাডাররা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকবে। যাকে সাদা পাতা ছেড়ে দিতে চেয়েছিলেন 5 বছরের মধ্যে শুধু তিনি নন, তিনি একমাত্র এই বাংলার সর্বময় হয়ে উঠেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা ফিগার। আপনি বলুন চন্দ্রচূড় বাবু, বিজেপি কি নির্দিষ্ট কোনো লক্ষ্য ছাড়া, কারণ ছাড়া এটা করতে পারে? সমবেতভাবে 2 দিন 3 দিন ধরে সব নেতা নেত্রীরা বলে চলেছেন তৃণমূলের বিরুদ্ধে লড়াই, ব্যক্তি নয়। ব্যাপারটা কি? বলার আছে, আমি একটু অন্যভাবে দেখছি গোটা ব্যাপারটাকে। কোন পাওয়ারফুল পার্সোনালিটি যখন পলিটিক্সে থাকেন, অবধারিত ভাবে তার কেরিয়ারের শেষের দিকে একটা প্রশ্ন উঠে আসে যে এনার পরে কে। সেটা মহাত্মা গান্ধীর ক্ষেত্রে এসেছিল এবং আরো বিখ্যাতভাবে এসেছিল জওয়াহরলাল নেহরুর জীবনে 50-এর শেষ দশকে প্রশ্নটা উঠে গেছিল, আফটার নেহরু হু। সেই প্রশ্নটা বহুদিন হাওয়ায় ভাসছে পশ্চিমবঙ্গে, মমতার পরে কে। এবং আমি যেটুকু দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জি যে একটা বিদ্রোহী ইমেজ নিয়ে এসেছিল, তার যে আকাশ ছোঁয়া পপুলারিটি ছিল, সেখান থেকে যে একটা পরিবর্তন হয়েছে গোটা তৃণমূল দলের এবং তৃণমূল সরকারের, যেটা আজকে তৈরি হয়েছে যে প্রোডাকশন কর্পোরেশন প্রাইভেট আনলিমিটেড, সেটুকুই বলতে পারি আজকে গোটা দলটা তাই দাঁড়িয়েছে। সেইটা উত্তরদায়িত্ব কার হাতে দিয়ে যাবেন? আমার মনে হয় এই যে এটা একটা ট্রানজিশন ফেজ, মমতা ব্যানার্জি ঠিক করতে চাইছেন, এক্সপেরিমেন্ট করতে চাইছেন যে এরপরে কে দায়িত্ব নেবে এবং সেটা কেমন ভাবে হবে। এবং এই 2024-এর লোকসভা ইলেকশনটা একটা এক্সপেরিমেন্টাল ফেজ। কোন ফর্মুলা, কোন স্ট্র্যাটেজি কাজ করবে, কোনটা করবে না। কেননা এটা হয়তো তৃণমূলের নজরে অতটা গুরুত্বপূর্ণ নির্বাচন নয়। এখানে হয়তো 20টা জায়গায় 15টা সিট জিতলেও অত ক্ষতি কিছু হবে না, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2026-এ সরকারে ফিরে আসা। মমতা ব্যানার্জির বয়স হচ্ছে এবং তিনি যে সারা জীবন রাজনীতিতে থাকবেন, দলীয় নেতৃত্ব দেবেন তা নয়। ফলে প্রশ্নটা অবধারিত ভাবেই আছে, সেকেন্ড রান অফ লিডারশিপ কে থাকবে, তার দায়িত্ব কে নেবেন, সামনে থেকে কে লিড করবেন, এইটা তার টেস্টিং গ্রাউন্ড হচ্ছে। কেননা মমতা ব্যানার্জি রাজনীতি থেকে সরে গেলে তৃণমূল দলটাকে প্যাক আপ করে চলে যাবে, দলীয় ভাবনা নিশ্চয়ই সেটা হতে পারে না। এটা তৃণমূলের দিকের কথা। বিজেপি এটা খুব ভালোভাবে বোঝে এবং বিজেপি এটাও খুব ভালোভাবে বোঝে যে ব্যক্তি আক্রমণের সবসময় ব্যাকলাশ যেটা আছে সেটা সুখকর হয় না, কিন্তু সেটা অ্যাডমিট করতে চাইছে না। শঙ্কুদেব বাবু এবং নির্মল বাবু যেটা বলছেন, যেটা আলোচনা করছেন, ওনারা খুব ভালোভাবে বুঝেছেন এই সত্যটা যে মমতা ব্যানার্জি সেকেন্ড জেনারেশন লিডারশিপের একটা টেস্টিং গ্রাউন্ড তৈরি করছেন এবং ওনাকে আক্রমণ, এখনো যে পপুলারিটি আছে, ব্যক্তি আক্রমণ করলে সেই ফলটা সবসময় ভালো হয়। এটার মধ্যে কি কোনো ধারাবাহিকতা আছে চন্দ্রচূড় বাবু? একটু থামিয়ে আরেকবার জিজ্ঞাসা করছি। 2021-এর ডিসেম্বর মাস মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে কিন্তু তার 6 মাস আগেই ক্ষমতায় ফিরিয়ে দিয়েছেন প্রবল প্রতিপক্ষ বিজেপির সঙ্গে লড়াই করে। কিন্তু তাকে অপেক্ষা করতে হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে, বিধায়ক হিসেবে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। তার কারণ তিনি বিধায়ক না হয়েই মুখ্যমন্ত্রী ছিলেন, থাকতে হয়েছিল তার নন্দীগ্রামে পরাজয় কারণ। ভবানীপুরের উপনির্বাচন তাকে ফিরিয়ে দিই। তারপর কি একটা রহস্য জোটের কথা নির্মলাবাবু লিখলেন। আমি স্ক্রিনে নির্মলা মুখোপাধ্যায় এবং চন্দ্রচূড় ঘোষকে চাই, দুজনকে। নির্মলাবাবু, প্রথম আপনার কাছে আমার প্রশ্ন, কি রহস্য জোটের কথা আপনি লিখেছিলেন বলুন? মানে সেই রহস্য জোটের কোনো এফেক্ট কি এখন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করার ক্ষেত্রে? তারপর থেকেই তো মমতার সঙ্গে মোদির একটা সেটিং তত্ত্ব। ওনাকে বলতে দিই, আগে ওনাকে বলতে দিই, আমি উত্তর নেবো। সাংবাদিক হিসেবে সাংবাদিকতা ছেড়ে গল্পের বই লিখুন। ঠিক আছে, আমি উত্তরটা নিই। গল্পের বই আমরা পড়ব। আজকে আপনারা সিপিএম এর সাথে সেটিং হয়েছে না, আজকে আপনারা সেটা তো যা হয়ে গেছে, কিন্তু রহস্য জোটের কথা বলা হয়েছিল, তার থেকে কোনো অফিসিয়াল বিজেপি আজ পর্যন্ত তার কোনো অফিসিয়াল বিরোধিতা করেনি, তৃণমূলও করেনি। যাই হোক, ঠিক এবার যে সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা ধারণা সেটা হচ্ছে একটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় যে ভ্যাকেন্সিটা আসছে তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এই ভ্যাকেন্সিটা এখানকার বিজেপি নেতৃত্ব যারা আছেন হয়তো সেটা মানতে রাজি নয়, যাই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে তারা পেছনে ফেলে দিয়ে তৃণমূলটাকে সামনে নিয়ে আসছে। বেশ বেশ, বিমল চন্দ্রবাবু মাঝখানে একটু ইন্টারভিউ করতে চাইছেন, আমি নেব বিমল চন্দ্রবাবু। কখনো কখনো যারা স্রষ্টা তার চেয়ে সৃষ্টিটাও ভয়ঙ্কর হয়ে যায়। মেরি শেলির ফ্র্যাকেনস্টাইন মনে আছে তো? এখন পশ্চিমবাংলায় আজকে যা যা সৃষ্টি হয়েছে গোটাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি। আজকের এই ভয়াবহ যে জায়গায় আমরা রয়েছি, গোটা পশ্চিমবাংলা, গোটা বাঙালির ভবিষ্যৎ
তছনছ হয়ে গেছে একেবারে, বাইরে গেলে লোকে বলে, এবং তার দায় ওনাকে নিতে হবে। He have to take the responsibility। শুভেন্দুবাবু, শঙ্কুবাবু দুজনের কথাই আমাদের বললেন। কিছু করার নেই, আমাদের এটা তারা দুজনে বলতেই তো হবে। পলিটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। না না না, অনির্বাণ কিছু বলছেন, অনির্বাণ। না, আমি বলছি বিমল দাদা। না না, বিমল দাদা, অভিষেক তো বিমল দাদা। মমতারই সৃষ্টি। চন্দ্রচূড় বাবু হাত তুলছেন, এমন একটা এখন বিমল দাদা। একে একে সবাই বলুন। এক লাইন, দর্শকরা যেন বঞ্চিত না, সবার কথা শুনতে হবে। আমার এক লাইন, সেটা হচ্ছে বিমলদা যেটা বললেন, শঙ্কুবাবু এবং শুভেন্দুবাবু পলিটিক্যালি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি, মানে দলে নিয়ে মাথা বুঝছেন না। শুভেন্দু অধিকারী কারোর সৃষ্টি নয়। আচ্ছা, এখন আর সৃষ্টি ইতিহাস নয়। জানতে হবে, কদিন আগে ছিল। কিছু কদিন আগে ছিল, অধিকারী। এখন নয়। চন্দ্রচূড় ঘোষ। আমি বলবো তৃণমূল কংগ্রেস অধিকারী পরিবারের সৃষ্টি। আচ্ছা। যদি বলি আজকে চন্দ্রচূড় ঘোষ। বলুন না, চন্দ্রচূড় ঘোষ। তাকে দলে নিলেন কেন? মানুষ আমি তাকে দলে নিলেন কেন? আচ্ছা, আমি একবার দলে নিলেন কেন? চন্দ্রচূড় বাবু মাঝখানে কথা বলতে চাইছি। চন্দ্রচূড় বাবু প্লিজ, চন্দ্রচূড় বাবু প্লিজ। হ্যাঁ, অনেকবার এই সেটিং তত্ত্বটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই আশ্চর্য লাগে। মানে বিজেপি এজেন্ডা সেট করে দিচ্ছে তৃণমূলের ভেতরে কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে, এটা ভাবাটা একটু স্ট্রেচ করা, এটা মেনে নেওয়া যায় না। বেশ। বিজেপিও খেলাটা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিয়ে দেখছি কিভাবে হচ্ছে। তো আমি যেটা বললাম যে তৃণমূল যেটাতে পরিণত হয়েছে আজকে, যে করাপশন কর্পোরেশন প্রাইভেট আনলিমিটেড, তাকে আক্রমণ যেখান থেকে শুরু হয়েছিল, এই যে একটা অক্টোপাসের মতো প্ল্যানিং ক্রিয়েটেড হয়েছে, যেটা করাপশনটাকে সব জায়গায় আঁকড়ে ধরেছে, সেইটাকে তুলে আনা, ফোকাস করা, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির উপরে ফোকাস করা। তার তো এটা একজন শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা শুধু মমতা ব্যানার্জিকে আক্রমণ করতে কোনো লাভ নেই। চারিদিকে এত করাপশনের কেস এসছে, স্ক্যান্ডাল এসছে, সেইগুলোকে যাতে লোকে সাফার করছে, লোকে তার ফল ভুগছে, সেইটাকে তুলে ধরা অনেক বেশি জরুরি। বেশ,